এত বছর পর ভাই বাড়িতে এসেছেন, এখনো দেখা হয়নি তার সাথে। এরই মধ্যে মারপিট করে ফেলেছেন। ছোটবেলার অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিটলারের সাথে আবিরের কতটা মিল বা ব্যামিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে তার নেই। মাথায় একটা চিন্তাই ঘুরছে, ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। ভোরবেলা থেকে বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়। মিম আর আদিও স্কুলে চলে যায়। মেঘ ঘুম থেকে উঠে 8টায়। রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়ে যায়, মাঝে মাঝে এমনিতেই চলে যায়। 10টা থেকে 2টা পর্যন্ত বাইরে কোচিং, তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায়। বিকালে একটু হই হুল্লোড় করে, তারপর পড়াশোনা করে। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসার গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিলে নিয়ে আসে। ঠিক ঠিক 12টায় ঘর থেকে বের হয় আবির। ধীর গতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভীতস্থরে ছেলেকে জিজ্ঞেস করেন, কিছু হয়েছে তোর বাবা? আবিরের মুখ ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন, কিছু হয়নি, খেতে দাও। ছোটবেলার চঞ্চলতার ছিটেফোঁটাও নেই ছেলেটার মধ্যে। এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান। হঠাৎ চোখে পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে। হাতটাও ফুলে গেছে অনেকটা। আবির খাবার খাচ্ছে, আর তার মা শান্ত স্বরে ছেলেকে বুঝাচ্ছেন, এটা করো না, সেটা করো না। মনে হচ্ছে 5 বছরের শিশু সে, আগুন পানি চিনে না। যদিও বাবা মায়ের কাছে সন্তানেরা সারা জীবনই শিশুই থাকে। খাওয়ার শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির। মেঘ বাড়ি ফিরেছে 1 ঘন্টা হবে। শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে। তানভীর রুমে থেকে ছুটে এসে জিজ্ঞেস করে, বড় আম্মু আবির ভাইয়া কোথায়? আজকে ওঠেন মালিহা খান, ও তো 2-3 ঘন্টা আগেই খেয়ে বের হয়ে গেছে। কেন? ইস, মিস করে ফেললাম। মালিহা খান, কি হয়েছে বাবা? মেঘ নীরবে তাকিয়ে আছে। ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনা কি। তানভীর বাইকে কল দিয়ে জিজ্ঞাসা করে, কোথায় আছো? আবির কি যেন বললো, শোনা যায়নি। তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, আম্মু, কাকিমা, বাহিরে চলো। কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছুটে গেল বাহিরে। তার পিছনে পিছনে মিম, আদি, মা, কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল। সবার পিছনে মেঘও গেল সেখানে। এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির। নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক, হেলমেটটাও নীল। হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই কবে দেখেছিল আবিরকে? সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই। হেলমেট খুলতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আবিরের চোখে সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে। হাতে কালো ফিতার একটা ঘড়ি, পায়ে শো জুতা। আপাতমস্তক দেখলো আবিরকে। হৃৎপিণ্ডের 4 প্রকণ্ড ছটফট করতে লাগলো মেঘের। আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? আবিরের কণ্ঠ মেঘের মনের গহীনে ধাক্কা খায়। এতে হুঁশ ফিরে তার। দাঁড়িয়ে থাকতে পারছে না সে। এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ। মিম আর আদি হই হুল্লোড় করছে। আবির ভাইয়ার কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য। মালিহা খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন, বাসায় 2-3টা গাড়ি থাকার পরেও বাইক কেন কিনলে? আমার গাড়িতে চলাচল ভালো লাগে না, অবলীলায় উত্তর দিল আবির। পিচ্চিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিহা খান, হালিমা খান আর সালেহা খান, কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছেন স্বয়ং আহমদ আলী খান নিজেই। তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন। সেই থেকে বাইক কিনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন। ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য তার নেই। কিনতে পারেননি। তানভীর মুখ করে চাইছিল বাইক কিনতে। রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে বাইক থাকলে সুবিধা হয়। বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে, কিন্তু বাবার এক কথা, তোর বড় আব্বু বাইক পছন্দ করে না, তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস, তারপরও বাইক কেনার নাম মুখে নিস না। আবির বাড়ি ফিরেছে 24 ঘন্টা হবে হয়তো। এরই মধ্যে বাইক কিনে ফেলেছে। এর পরিণাম কি হবে তা ভেবেই ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির 3 বউ। অষ্টাদশের হৃদয় কাঁপছে, কেমন জানি অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে, দৃষ্টি তার অসীম দূরত্বে। কি যেন কি ভাবলো, কতক্ষণ হঠাৎ ঝলমলিয়ে উঠলো। মেঘ সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজে প্রশ্ন করলো, বাই এনি চান্স আমি কি হিটলারটার উপর ক্রাশ খেয়েছি? শ্বাস ঝেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলে, ছি ছি মেঘ, ছি, কি সব ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলেও মানা যেত, এমন গুরু গম্ভীর বদমেজাজি আর হিটলারের স্বভাবে কেউ কি কারো ক্রাশ হয়? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে, সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না। এটা ভাবতেই মেঘের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল দিতেই রিসিভ হয় কল। বন্যা ফোন ধরেই সালাম দিল, আসসালামু আলাইকুম, কেমন আছিস বেবি? মেঘ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ।
ভালো আছি, তুই কেমন আছিস? হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন ঠাসঠুস বন্ধ হয়ে যায়। মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজ কোচিংয়ে আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করছিস। কি মিস করেছি বলে ফেলো বান্ধবী। এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজব? আরে বেবি বলো তুমি। কাল শুক্রবার, কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবারে, ততদিন সহ্য হবে না, বলে ফেলো প্লিজ। আমার হাতে এখন আইফোন 13 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যা এক বিন্দু বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়ে বলেছে, এখন বল, একটু পর বলবি 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস। যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেঘের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল। অভিমানের স্বরে বলল, কাল আবির ভাই আসছে বিদেশ থেকে, উনিই নিয়ে আসছেন আমার জন্য। বন্যা, তাই বল, না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না, তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো। ওয়েট ওয়েট, এই আবির ভাইটা কে রে, যে তোকে ছোটবেলায় মেরেছিল সে? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ আমার চাচাতো ভাই। তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? জানি না, শোন তোকে কি বলি। হ্যাঁ বল। আসলে আজকে বিকেলে আবির ভাইকে দেখে ছোটখাটো একটা শখ খেয়েছি। মানে? কি সুদর্শন চেহারা, দাঁড়ানো স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলেছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতেই এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস। মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস, আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তো, তাই আহামরি সুদর্শন লেগেছে, বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলো, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপথে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি। সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো, এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কি না সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির রংচটা দেয়ালের গরু ছাগলেরও হতে পারিস। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা আমার কণ্ঠে শুনছেন আমৃত্যু ভালোবাসি তোকে গল্পের তৃতীয় পর্ব, যেটা লেখিকা হচ্ছে সালমা চৌধুরী। আমার কণ্ঠে যদি গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নেক্সট পর্ব সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আরেকটা কথা, আমার স্টোরিগুলো 1-2 লাখ বা 1-1.5 লাখ ভিউ হয়, 50-60 হাজার ভিউ হয়, কিন্তু লাইক এত কম কেন হয় আমি খুবই হতাশ। আমার ভয়েস ইউজ করে অন্যরা 14,000, 15,000, 30,000, 40,000 এরকম লাইক পায়, অথচ এই ভয়েসের ওনার আমি, আর আমার ভয়েসের মধ্যে এত কম লাইক। আসলে বিষয়টা খুবই দুঃখজনক। তার মানে এটাই বোঝায় অনেকে আছে ভয়েস শোনা প্রয়োজন শুনে চলে যায়, লাইক দেওয়ার প্রয়োজন মনে করে না, এরা হচ্ছে অকৃতজ্ঞ মানুষজন।